হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি গৌরব দেবনাথ, আর আপনারা দেখছেন অঙ্কন ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিনিয়ত আমি আঁকা সম্পর্কিত বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন আলোচনা পরিবেশন করে থাকি। ছবি আঁকা শেখার প্রথম দিকে যে বিষয়গুলি আমাদের অনুশীলন করতে হয়, সেই বিষয়গুলির আলোচনা করার সময় আমি আপনাদের জন্য দুটি পর্ব বা দুটি দিনের ভিডিও তুলে ধরেছিলাম বা পরিবেশন করেছিলাম। তো সেই ভিডিও দুটিতে আমি উল্লেখ করেছিলাম বা দেখিয়েছিলাম, একটিতে একদম প্রথম যে প্রাথমিক লাইনের অনুশীলন করতে হয়, অর্থাৎ আমাদের হরিজন্টাল লাইন এবং ভার্টিক্যাল লাইন, এবং দ্বিতীয় দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে গোলাকার করতে হয় বা সার্কেল করতে হয়। তো আজকে যে ভিডিওটি আমি বানাতে চলেছি বা আপনাদের সামনে দেখাতে চলেছি, এখানে আমি আপনাদের সামনে কিভাবে ডিম্বাকার অনুশীলন করতে হয় বা কিভাবে ওভাল শেপ সঠিকভাবে করতে হয় সেই বিষয়টি তুলে ধরব। আশা করি আপনাদের আজকের ভিডিওটি দেখে অনেকটাই উপকারে লাগবে। তো চলুন আর কথা না বলে আজকের মূল বিষয় শুরু করি। তো আমরা যখন স্ট্যান্ডিং লাইন বা ভার্টিক্যাল লাইন শিখেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে আমাদের পেন্সিলটা ধরতে হতো প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে, সেটাকে ডান দিকে অর্ধেকটা কমাতে হতো, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে পেন্সিলটা আমাদের উপর থেকে নিচের দিকে বারবার চালাতে হতো, এবং আমাদের যে স্ট্যান্ডিং লাইন বা ভার্টিক্যাল লাইন সেটার অনুশীলন করতে হতো। আবার একইভাবে আমরা যখন স্লিপিং লাইন বা হরিজন্টাল লাইনের অনুশীলন করতাম বা করতে দেখিয়েছিলাম কিভাবে করতে হবে, সেখানে আমি দেখিয়েছিলাম যে প্রথমে পেন্সিলটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, তারপর অর্ধেক নিজের দিকে কমিয়ে নিতে হবে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে এভাবে লাইন টানতে হবে, তখনই সেটি হরিজন্টাল লাইন বা স্লিপিং লাইন হবে। তো দেখা যাচ্ছে যে দুটোর ক্ষেত্রে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা স্ট্যান্ডিং লাইন বা ভার্টিক্যাল লাইনই টানি কিংবা হরিজন্টাল লাইন বা স্লিপিং লাইনই টানি, দেখা যাচ্ছে যে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিন্তু খুবই কাজে লাগছে। আবার ছবি আঁকা শেখার দ্বিতীয় দিনের যে ভিডিওটি আমি পরিবেশন করেছিলাম আপনাদের জন্য, সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে সার্কেল বা গোলাকার করতে হয়। সেখানে আমি বলেছিলাম যে প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পেন্সিলটিকে রাখতে হবে এবং তারপর -5 নিজের দিকে পেন্সিলটা কমিয়ে নিতে হবে, অর্থাৎ 85 ডিগ্রি অ্যাঙ্গেলে পেন্সিলটাকে রেখে আমরা গোলাকারের অনুশীলন করতে পারি। তো আমরা তাহলে কি পাচ্ছি? আমরা হরিজন্টাল লাইন টানার সময়তে দেখছি যে পেন্সিলটাকে নিজের দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হচ্ছিল। আবার স্ট্যান্ডিং লাইন বা ভার্টিক্যাল লাইন টানার সময় দেখছি যে পেন্সিলটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডান দিকে রেখে করতে হচ্ছিল লাইনটি। আবার যখন আমরা সার্কেল বা গোলাকার করছি, তখন আমাদেরকে পেন্সিলটি নিজের দিকে 85 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে সার্কেল বা গোলাকারটি করতে হচ্ছে। তো এই পর্যন্ত আমি দেখিয়েছিলাম, তারপরে আমি কন্টিনিউ বা পরবর্তী পর্বের ভিডিও শীঘ্রই দিতে পারিনি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তো আজকে আমি তারই তৃতীয় দিনের ভিডিও বা তৃতীয় দিনের পর্ব নিয়ে চলে এসেছি। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা দুই ধরনের লাইন এবং এক ধরনের গোলাকার বা সার্কেল শিখেছিলাম। তো আজকে কিভাবে ডিম্বাকার করতে হয়, ডিম্বাকার করার জন্য পেন্সিল কিভাবে ধরতে হবে এবং কিভাবে অনুশীলন করতে হবে, সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলুন দেখতে থাকুন, আশা করছি আপনাদের উপকারে লাগবে। তো আমরা ডিম্বাকার করার জন্য সবার প্রথমে পেন্সিলটিকে
ঠিক স্ট্যান্ডিং লাইন বা ভার্টিক্যাল লাইনের মতন ধরবো, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ডান দিকে। প্রথমে 90 ডিগ্রি ভাবে রাখবো এবং তারপর অর্ধেক ডান দিকে কমিয়ে নেব, এবং তারপর আমরা স্ট্যান্ডিংভাবে ডিম্বাকারটা বা ওভালটা করব, অর্থাৎ এটাকে আমরা ভার্টিক্যাল ওভাল বা স্ট্যান্ডিং ওভাল বলতে পারি। যেহেতু এটি দাঁড়িয়ে রয়েছে, এই ডিম্বাকারটি দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য এটিকে আমরা স্ট্যান্ডিং ওভাল বা ভার্টিক্যাল ওভাল বলবো। এর জন্য আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেন্সিলটিকে ডান দিকে রেখে ডিম্বাকারটি করব, সেই জন্য এটি স্ট্যান্ডিং ওভাল বা ভার্টিক্যাল ওভাল। তো আমরা পেলাম এক ধরনের ডিম্বাকার, সেটি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেটি আমি নাম দিলাম স্ট্যান্ডিং ওভাল বা ভার্টিক্যাল ওভাল। তো এরপরে আমরা আরও কয়েকটি ডিম্বাকার করা শিখব। তার মধ্যে একটি হচ্ছে 35 ডিগ্রি অ্যাঙ্গেলে নিজের দিকে পেন্সিলটি রেখে আমরা একটি ডিম্বাকার শিখব। সেটি কিভাবে করতে হবে দেখে নিন। সবার প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পেন্সিলটিকে রাখব এবং তারপর অর্ধেক নিজের দিকে কমিয়ে নেব, অর্থাৎ হয়ে গেল 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে আমরা কি করব, তার থেকে পেন্সিলটা আরেকটু দূরে ধরব, আরেকটু দূরে ধরলাম, অর্থাৎ আমরা যেভাবে পেন্সিলটিকে ধরছিলাম তার থেকে একটু দূরে ধরব, দিয়ে আমরা আরেকটু পেন্সিলটাকে একটু কোনাকুনিভাবে, অর্থাৎ নিজের দিক থেকে একটু সাইডে ডান দিকের দিকে একটু কোনাকুনিভাবে রেখে আমরা 35 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ডিম্বাকারটি অনুশীলন করব। আমরা বিভিন্ন জিনিস আঁকার সময় এই ধরনের ডিম্বাকার আমাদের প্রয়োজন হয়ে থাকে। যেরকম কোনো পাত্র জাতীয় জিনিস, কোনো গ্লাস, বাটি, কোনো কলসি বা সেই ধরনের জিনিসগুলোর মুখের জায়গাটা করার সময় আমাদের এই ধরনের ওভাল বা ডিম্বাকার করতে হয়। তো এটার জন্য আমরা 35 ডিগ্রি অ্যাঙ্গেলে পেন্সিলটাকে একটু কোনাকুনিভাবে রেখে অনুশীলন করতে পারি। এভাবে করলে আমাদের এই ডিম্বাকারটি অনুশীলন করা খুবই সহজ হবে। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা দেখিয়েছিলাম স্ট্যান্ডিং ওভাল। এবারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা আরেকভাবে ওভাল করতে পারবো, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। প্রথমে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পেন্সিলটাকে রাখবো এবং তারপর সেটাকে অর্ধেক কমিয়ে নেব নিজের দিকে, অর্থাৎ এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপর সেটাকে ঠিক স্ট্যান্ডিং ওভালটা শুইয়ে দিলে যেরকম দেখতে লাগবে সেই রকমভাবে ডিম্বাকার করব, অর্থাৎ এটাকেই যেন ঘুরিয়ে দেওয়া হয়েছে এখানে। তো এটার ক্ষেত্রে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই পেন্সিলটাকে চালাবো এবং পেন্সিলটা অনেকটা স্লিপিং লাইনের মতন করে আমরা ধরবো। সেই জন্য এই ওভালটাকে আমরা বলতে পারি হরিজন্টাল ওভাল বা স্লিপিং ওভাল। তার মানে আজকে তৃতীয় দিনের যে পর্ব, সেখানে আমরা জানলাম যে কিভাবে 3 ধরনের ডিম্বাকার করতে হয়। এক হচ্ছে আমাদের স্ট্যান্ডিং ওভাল বা আমাদের ভার্টিক্যাল ওভাল, যার জন্য অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। 2 হচ্ছে স্লিপিং ওভাল বা হরিজন্টাল ওভাল, যার জন্য অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এবং 3 নাম্বার হচ্ছে আমাদের 35 ডিগ্রি অ্যাঙ্গেলের যে ওভাল সেটি। তো আমাদের এই অ্যাঙ্গেল দুটোকে আমরা যেহেতু নাম দিয়েছি, একটি হচ্ছে স্ট্যান্ডিং এবং অন্যটি হচ্ছে স্লিপিং, অর্থাৎ ভার্টিক্যাল এবং হরিজন্টাল, ঠিক সেই রকমভাবে এই ওভালটিকে আমরা বলবো সাইড ওভাল বলতে পারি, যেহেতু পেন্সিলটা আমরা এখানে সাইডে ধরছি, একটু কোনাকুনিভাবে ধরছি, তো এটাকে আমরা সাইড ওভাল বলে মনে রাখতে পারি আমাদের বোঝার সুবিধের জন্য। তো চলুন এবারে এই ডিম্বাকারের সাহায্যে কিছু এক্সারসাইজ দেখে নিই, যেগুলোর সাহায্যে ডিম্বাকারগুলো অনুশীলন করা হবে। এবং ডিম্বাকারে যেহেতু কার্ভ লাইন থাকে, তো সেই কার্ভ লাইনের অনুশীলনও হয়ে যাবে। সবার প্রথমে আমি একটি হরিজন্টাল বা স্লিপিং অর্থাৎ শুয়ে থাকা ডিম্বাকার এঁকে নিলাম। এবারে আমি এর ভিতরে অনেকগুলো একটু তুলনামূলকভাবে বড় আকারের কার্ভ লাইন বা বক্ররেখা টেনে নিচ্ছি। তো
আপনারা যারা আমার সঙ্গে সঙ্গে এই অনুশীলনগুলি করতে চাইছেন তারা অবশ্যই খাতা এবং পেন্সিল নিয়ে আমার সঙ্গে সঙ্গে করতে পারেন। এবারে আমি দুটো ছোট ছোট কার্ভ লাইন বা বক্ররেখা এবং একটি স্ট্রেট লাইন বা সরল রেখার সাহায্যে উপরে একটু ডানটা মতন করে দিলাম এবং যে বড় কার্ভ লাইনগুলো করেছিলাম সেগুলোর দুই সাইডে বা দুই পাশে অর্থাৎ উপর এবং নিচের দিকে সেগুলোকে আরও কয়েকটি ছোট ছোট কার্ভ লাইনের সাহায্যে জুড়ে দিলাম বা যুক্ত করে দিলাম। তো এর ফলে এটা একটা কুমড়োর মতন আকার পেয়ে গেল। তো যেহেতু আমরা একই সঙ্গে কার্ভ লাইনের অনুশীলন করব বলেছি, যেহেতু কার্ভ লাইনের সাহায্যে আমরা ডিম্বাকার বা ওভাল শেপ এবং গোলাকার বা সার্কেল শেপ পেয়ে থাকি, সেই জন্য আমরা এর মধ্যেই ছোট ছোট কার্ভ লাইনের অনুশীলন বা এক্সারসাইজ করে নেব। ঠিক অনেকটা ছবি আঁকা শেখার দ্বিতীয় দিনের যে ভিডিওটি আমি আপনাদের সামনে দেখিয়েছিলাম, সেখানেও একই রকমভাবে আমি প্রথমে সার্কেল বা গোলাকারের সাহায্যে বিভিন্ন ছবি এঁকে দেখাচ্ছিলাম এবং তার ভিতরে ছোট ছোট অনেক কার্ভ লাইন কীভাবে অনুশীলন করতে হয় বা করা যায় সেই বিষয়টি দেখিয়েছিলাম। আজকের এই ছবি আঁকা শেখার তৃতীয় দিনের যে ভিডিওটি আপনারা দেখছেন এবং করছেন আমার সঙ্গে সঙ্গে, এই বিষয়টিও অনেকটা একই রকম। যেহেতু কার্ভ লাইন দিয়েই গোলাকার, ডিম্বাকার এবং এলোমেলো যে কোনো আকার করা সম্ভব, সেই জন্য আমাদের এই কার্ভ লাইনগুলো অনুশীলন করাও অনেকটা জরুরি। তো একই সঙ্গে ডিম্বাকার এবং তার সঙ্গে কার্ভ লাইনের নানা অ্যাঙ্গেলে অনুশীলন, এই অনুশীলনগুলি বা এক্সারসাইজগুলির মধ্যে দিয়েই আপনারা অভ্যেস করতে পারেন। তাহলে দেখবেন আপনাদের ছবিতে যেখানে যেরকম ভাবে কার্ভ লাইন বা বক্ররেখার প্রয়োজন হচ্ছে, আপনারা খুব সহজে অনায়াসে সেটি করতে পারছেন। তো দেখুন, আমি একটি কুমড়োর মতন আকার প্রথমে ড্রয়িং করে নিলাম ডিম্বাকারের সাহায্যে এবং তারপরে তার মধ্যে অনেকগুলো বক্ররেখা দিয়ে বা কার্ভ লাইন দিয়ে সেটা যে কীরকম উঁচু রয়েছে সেই বিষয়টি বুঝিয়ে দিলাম। ফলে আমার ড্রয়িং করার যে ইচ্ছে সেটিও মিটল এবং একই সঙ্গে আমার প্রয়োজনীয় অনুশীলন বা এক্সারসাইজগুলিও করা হয়ে গেল। এবারে আমি একটি স্ট্যান্ডিং বা ভার্টিক্যাল ওভাল এঁকে নিলাম। এবারে আমি এর সঙ্গে কি আঁকবো একটু ভেবে নিয়ে নিচ থেকে একটু আরও কয়েকটি কার্ভ লাইন যুক্ত করে একটু ডানটা মতন করে দিলাম, ফলে এটি একটি বেগুনের আকার পেয়ে গেল। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সহজে আমরা ডিম্বাকার বা ওভাল শেপ দিয়ে বিভিন্ন ছবি এঁকে ফেলতে পারি। তার জন্য একটু আমাদেরকে শুধু ভেবে নিতে হবে যে কি কি আঁকা যেতে পারে ওভাল শেপ দিয়ে। ফলে আপনারাও এই রকম সুন্দর সুন্দর ছোট ছোট বিভিন্ন জিনিস খুব সহজেই এঁকে ফেলতে পারবেন। তো এটাকেও আমরা একটু বড় আকারের কার্ভ লাইন দিয়ে প্রথমে ভাগ করে নেব। তারপরে সেই বড় আকারের কার্ভ লাইনের ভিতরে আবার বিভিন্ন ডাইরেকশনে বা বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ছোট ছোট কার্ভ লাইন বা বক্ররেখা টানার অনুশীলন করব। তো এইভাবে আপনারা বিভিন্ন জিনিস স্ট্যান্ডিং ওভাল বা স্লিপিং ওভাল বা সাইড ওভাল এর মধ্য দিয়ে প্রথমে এঁকে নেবেন এবং তারপরে সেগুলোকে এইভাবে কার্ভ লাইন দিয়ে ভর্তি করে করে অনুশীলন করবেন। তাহলে দেখবেন আপনাদের ছবি আঁকা শেখার যে ধাপ সেগুলো খুব সুন্দরভাবে এগোতে থাকবে এবং আপনারাও খুব সুন্দরভাবে ছবি আঁকতে পারবেন। যেহেতু এই বিষয়গুলি একদম প্রাথমিক বিষয়, সেই জন্য এগুলিকে খুব মনোযোগ সহকারে অনুশীলন করা প্রয়োজন। তো আপনাদের সুবিধের জন্য আমি এই বিষয়গুলি ছোটোখাটো বিষয় হলেও এগুলিকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পরিবেশন করার চেষ্টা করছি, কারণ এই বিষয়গুলো সচরাচর খুব একটি ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাই না। আমরা সকলে ভেবে থাকি যে ছবি আঁকা হচ্ছে একটি ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ, যেটি যার কাছে থাকে সেই একমাত্র পারে, কিন্তু তা একদমই নয়। আমি আপনাদেরকে বলবো যারা ছবি আঁকা শিখতে ইচ্ছুক বা আগ্রহী তারা অবশ্যই
আমাদের চ্যানেলে দেওয়া ছবি আঁকা শেখার প্রথম দিন, দ্বিতীয় দিন এবং আজকের এই তৃতীয় দিনের ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন এবং খাতা পেন্সিল নিয়ে অনুশীলন করতে থাকেন, তাহলে আপনারা ছবি আঁকা শেখার একদম প্রাথমিক যে ধাপ সেটি খুব সুন্দরভাবে পার করতে পারবেন এবং এর ফলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে পরবর্তী ধাপে আপনাদের এগোনো উচিত বা এগোনো সম্ভব। তো আমি আমার এই চ্যানেলে এই তৃতীয় ধাপের পরেও আরও বেশ কিছু ধাপ নিয়ে আসবো বা বেশ কিছু দিনের ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি আরও কিছু ছবি কিভাবে আপনারা খুব সহজেই অনুশীলন করতে পারেন সেই বিষয়গুলি দেখানোর চেষ্টা করব। যেহেতু আমি পর্যায়ক্রমিকভাবে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এরকম ভিডিও পর্যায় দিচ্ছি, সেই জন্য আমি চতুর্থ দিন, পঞ্চম দিন এভাবেও আরও পরবর্তী পর্ব নিয়ে আসব, যেখানে আমি আপনাদেরকে অনলাইনে ইউটিউবের মাধ্যমে আপনারা বাড়িতে বসে যাতে ছবি আঁকার শিক্ষা গ্রহণ করতে পারেন সেই দিকটি একটু মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকবেন। তাহলে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা যারা ছবি আঁকা শিখতে চাইছেন তারা বাড়িতে বসেই এগুলি অনুশীলন করতে পারবেন। তো দেখুন, আমি আবার একটি ড্রয়িং করে নিচ্ছি। আমাদের যে সাইড ওভাল বলেছিলাম আমি, অর্থাৎ একটু সরু বা পাতলা ধরনের যে ওভাল বা ডিম্বাকার আকারটি রয়েছে, সেটি দিয়ে আমি প্রথমে একটি ছবি এঁকে নিচ্ছি এবং কয়েকটি কার্ভ লাইন অ্যাড করে বা যুক্ত করে আমি ছবিটি এঁকে নিচ্ছি। তারপরে তার ভিতরে আবার সেই আগের মতন একটু বড় বড় কার্ভ লাইন দিয়ে ভাগ করে নিচ্ছি। এটা দেখতে অনেকটাই ডিজাইন বা নকশার মতন লাগে, যেটি আমি এর আগের প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ভিডিওগুলিতে আপনাদেরকে আমি বলেছিলাম যে এগুলো দেখতে যেরকম সুন্দর লাগে, করতেও খুবই মজা লাগে এবং এর ফলে প্রত্যেকটা ড্রয়িংয়ের মধ্যে উঁচু নিচু অংশগুলো খুব সুন্দরভাবে বোঝানো সম্ভব হয়। ফলে আমরা যারা প্রথম দিকে ছবি আঁকা শুরু করি, তাদের যে ছবি আঁকার একটা ইচ্ছে বা আগ্রহ, সেটা যাতে বজায় থাকে এবং অনুশীলনটিও সঠিকভাবে করা সম্ভব হয়, তার জন্য আমি এই পদ্ধতিটি আমার স্টুডেন্টদেরকে এবং আপনাদের জন্য আমি ইউটিউবে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা একই সঙ্গে ছবি আঁকার প্রয়োজনীয় বিষয়গুলির অনুশীলন বা এক্সারসাইজ এর মধ্য দিয়ে বিভিন্ন ছবিও খুব সুন্দরভাবে সহজে করতে পারেন। তো এগুলো দেখে যেরকম আপনাদের আনন্দ লাগছে বা এই বিষয়গুলো ভালো লাগছে, আশা করছি আপনারা যদি আমার সঙ্গে সঙ্গে যারা করছেন তাদের এগুলো করতেও ততটাই মজা বা আনন্দ লাগছে। কিন্তু এই মজা এবং আনন্দের মধ্য দিয়েই আপনাদের এই বিষয়গুলি খুব সহজে অনুশীলনও হয়ে যাচ্ছে, কারণ এখানে যে লাইনগুলি টানা হচ্ছে সবগুলি শুধুমাত্র অনুশীলন বা এক্সারসাইজের জন্যই করা হচ্ছে। কারণ এখানে কোনো জটিল ড্রয়িংয়ের কোনো বিষয় নেই, শুধুমাত্র যে বিষয়গুলো আমরা ক্লাসে করাচ্ছি বা শিখছি সেই বিষয়গুলোকে কিভাবে কাজে লাগানো যায় এবং কিভাবে সহজভাবে সুন্দর ছবি করে তার মধ্যে বিভিন্ন লাইনগুলো অনুশীলন করানো যায় বা করা যায়, সেই বিষয়গুলি আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি। তো আপনারাও এই বিষয়গুলি বাড়িতে বসে অনুশীলন করুন, তাহলে খুব সুন্দরভাবে আপনারাও খুব শীঘ্রই ছবি আঁকা শিখতে পারবেন। তবে এই বিষয়গুলি ধৈর্য সহকারে একটু মন দিয়ে করতে হবে, কারণ আমরা জানি প্রত্যেকটা জিনিস শিখতেই সময় লাগে, তো সেই সময়টা আপনাদেরকে দিতে হবে। আমি বলবো আপনারা প্রতিদিন কাজের ফাঁকে 15 মিনিট থেকে 30 মিনিট সময় প্রতিদিন অবশ্যই নিজেদের আঁকার জন্য রাখতে পারেন, কারণ তাহলে যে যখন আপনারা কোনো একটা বিষয় নিয়ে প্রতিদিন বসবেন এবং অনুশীলন করবেন, তখন দেখবেন আপনাদের হাত আগে থেকে অনেকটাই উন্নত হয়ে গেছে। কারণ যখনই আপনি কোনো একটা বিষয় নিয়ে চর্চা করতে থাকবেন, তখন সেই বিষয়টি আপনার উন্নত হতে অবশ্যই বাধ্য, কারণ সেইটার পিছনে আপনি সময় দিচ্ছেন, সেইটার পিছনে আপনি অনেকটা পরিশ্রম দিচ্ছেন। ফলে
যখন কোনো একটা বিষয়ে আমরা ভালো মতন নজর দিই এবং অনুশীলন বা অভ্যেস করি, তখন সেই বিষয়টি আমাদের আজকে একটু কঠিন মনে হলেও বা আজকে করতে গিয়ে একটু সমস্যা হলেও বেশ কয়েকদিন পরে আমরা দেখি যে সেই বিষয়টি আমাদের কাছে ধীরে ধীরে সহজ হয়ে উঠছে। তো এভাবেই আপনারাও এই ধরনের ছোটোখাটো বিভিন্ন ড্রয়িং করার মধ্য দিয়ে কার্ভ লাইনের অনুশীলনগুলি বা এক্সারসাইজগুলি করতে পারেন। তো এভাবে যখন আপনারা অনুশীলনগুলি করবেন তখন দেখবেন যে এগুলি করতেও যেরকম আনন্দ লাগছে, ঠিক সেই সঙ্গে সঙ্গে আপনাদের হাতটা অনেকটা নানা দিকে মুভমেন্ট হচ্ছে, ফলে আপনার পেন্সিল নানা দিকে চলছে। অর্থাৎ যখন আপনারা ছবি আঁকবেন তখন দেখবেন এই আঁকাবাঁকা লাইনগুলো নানা দিকে অভ্যেস করার জন্যই আপনাদের ছবিতেও এগুলো ব্যবহার করতে খুব সহজেই পারবেন। তো সেই জন্যই এইগুলো অনুশীলন করা খুবই জরুরি। তো আপনারা যারা আমার চ্যানেল আগে থেকেই সাবস্ক্রাইব করে ফলো করছেন বা দেখছেন বা আমার ভিডিওগুলি দেখে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হননি এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে আমার চ্যানেলের সঙ্গে নতুন পরিচিত হয়েছেন বা এই ভিডিওটি আপনারা প্রথম আমাদের চ্যানেলের পক্ষ থেকে দেখছেন বা আমাদের চ্যানেলের ভিডিওগুলির মধ্যে থেকে এই ভিডিওটি আপনার সামনে এসে পৌঁছেছে, তাহলে আপনাকে আমি জানাবো যে অবশ্যই আপনি আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে পারেন, কারণ এই চ্যানেলে আমি আঁকা সম্পর্কিত বিভিন্ন ভিডিও পরিবেশন করে থাকি এবং আঁকা সম্পর্কিত বিভিন্ন কথাবার্তাও আমি পরিবেশন করে থাকি। তো তার জন্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন এবং পছন্দ হলে অবশ্যই সেই ভিডিওগুলিতে লাইক দিতে পারেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই যেন আপনারা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ অল নোটিফিকেশন অন করে রাখলে তবেই আপনি বা আপনারা আমার চ্যানেলে দেওয়া নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে নোটিফিকেশন হিসেবে আপনাদের হোম পেজে দেখতে পাবেন বা নোটিফিকেশন বারে দেখতে পাবেন। তাই বলবো অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন যখন সাবস্ক্রাইব করছেন। তো আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের অভিমত জানতে আমি অবশ্যই আগ্রহী। তো অবশ্যই সেজন্য নিজেদের অভিমত বা মতামত জানানোর জন্য কমেন্ট সেকশন ব্যবহার করবেন এবং নিজেদের মতামত জানিয়ে যাবেন এবং এর পরবর্তী পর্ব বা পরবর্তী দিনের ভিডিওগুলি আপনারা দেখতে ঠিক কতটি আগ্রহী বা কতটা দেখতে চাইছেন সেই বিষয়টিও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আপনারা যারা আমার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অনুশীলনীগুলি বা এক্সারসাইজগুলি করছেন, তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা ভাবছেন যে ভিডিওটি প্রথমে ভালো মতন দেখে নিয়ে তারপরে করবেন, তারা সেইভাবেও করতে পারেন। তো তার জন্য আপনারা ভালো মতন ভিডিওটি দেখে নিন এবং সেই অনুযায়ী প্র্যাকটিসগুলো করতে থাকুন বা অনুশীলনীগুলি করতে থাকুন। তাহলে দেখবেন এই অনুশীলনীগুলি আপনাদের আঁকার হাতকে ধীরে ধীরে উন্নত করে তুলবে। তো আজকের ভিডিওটি আশা করছি আপনাদের অনেক উপকারে লেগেছে বা উপকারে লাগতে চলেছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও আঁকা সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবেন, কারণ আপনারা যখন চ্যানেলের ভিডিওগুলি দেখেন এবং লাইক দেন বা কমেন্টে নিজেদের মতামত জানান, তখন আমার সেগুলো পড়ে বা সেগুলো দেখে পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য খুবই আগ্রহ জন্মায় এবং সেই ভিডিওগুলিতে আমি আপনাদের সঙ্গে আরও বিষয় ভাগ করে নেওয়ার জন্য বা শেয়ার করে নিতে অনুপ্রাণিত হই। তো সেই জন্য অবশ্যই বলবো আপনারা আপনাদের মতামত এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। সবাই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে
পরবর্তী কোনো আঁকা সম্পর্কিত ভিডিওতে বা পরবর্তী কোনো আঁকা বিষয়ক আলোচনা বা কথাবার্তার মধ্য দিয়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই অনুশীলনীগুলি খুব সুন্দরভাবে বাড়িতে নিজের মতন করে অনুশীলন বা এক্সারসাইজ করতে থাকুন এবং ছবি আঁকা আপনারা খুব সহজেই শিখুন, সেই আশা রাখছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।